বসে আছি সেই সন্ধ্যা থেকে। এখন রাত 2টো, কিন্তু যার জন্য এত আয়োজন তারই আসার নাম নেই। বাসর রাতে স্বপ্নেই হাজারো স্বপ্ন নিয়ে ঢোকে, কিন্তু আমার ব্যাপারটা ভিন্ন। আমি স্বপ্ন নয়, একরাশ ভয় নিয়ে বসে আছি। মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, জাঙ্কুক ভাই আমায় মেনে নেবে তো, নাকি সারা জীবন মরে মরে বাঁচতে হবে আমাকে? আমি দেইহাম, সবাই আদর করে তে বলেই ডাকে। জিও জাঙ্কুক আমার স্বামী। কয়েক ঘন্টা আগেও যাকে ভাইয়া বলে ডেকেছি, মুহূর্তে যেন সব ওলট পালট হয়ে গেল। কাল এইচএসসি পরীক্ষা শেষ হলো, আর আজই বিয়ের পিড়িতে বসতে হলো। দুই বোনকে একসাথে বিয়ে দিলেন বাবা মা। কি এমন দোষ করেছিলাম? পরিবারের ছোট মেয়ে আমি, তাই আগে ভাগে আদরটাই বেশি ছিল। সাথে ছিল সীমাহীন স্বপ্ন। দরজা লাগানোর শব্দ পেলাম, হয়তো উনি এসেছেন। অপেক্ষার প্রহর কাটি অবশেষে তার আগমন ঘটলো। আমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করছি, কারণ আমি জানি এখন যা হবে তা হয়তো কোনো মেয়ের জন্যই প্রত্যাশিত নয়। আমি চুপচাপ বসে আছি, হৃৎপিণ্ড বেরিয়ে আসার উপক্রম। রুমে ভয়াবহ নিস্তবতা। এই নীরবতা ভেঙে জাঙ্কুক বলে উঠল, রেহাম, কেন করলে আমার সাথে এমন? আমার বাবার টাকার জন্য? তাছাড়া আর কি বা হতে পারে? তোমাদের মতো মেয়েদের কাজই হলো টাকার জন্য অন্যের জীবন নষ্ট করে দেওয়া। আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, তাই বলে লোভী নই, কিন্তু আজ সেই পদবিটাও পেয়ে গেলাম। হঠাৎ গায়ে কিছু পড়ার ঘোর কাটলো। প্রথমে বুঝতে না পারলেও কয়েক সেকেন্ড পরে বুঝতে পারলাম জাঙ্কুক আমার শরীরে টাকা ছুঁড়ে ফেলেছে আর বলছে, আরো চাই টাকা, বলো আরো চাই। কত টাকা দিলে মুক্তি দেবে আমায় বলো? এই 17 বছরের জীবনে নিজেকে কখনো এতটা ছোট আর অসহায় মনে হয়নি। ইচ্ছা করছে চিৎকার করে কান্না করি। এইসব নাটক বন্ধ করো। এসব করে আমাকে হাত করতে পারবে না, কখনো না। আর হ্যাঁ, আমার আশেপাশে আসার চেষ্টাও করবে না, তাহলে আমার খারাপ রূপটা দেখতে বাধ্য হবে। এখন আপনি চুপ, একদম চুপ। আর একটা কথা না, জানো আমার তোমার প্রতি তাকাতে ঘৃণা হয়। তুমি সব জানার পরেও কিভাবে এমনটা করতে পারলে? ছি! বলে জাঙ্কুক ব্যালকনিতে চলে গেল। আমাকে কিছু বলার সুযোগই দিলেন না। খুব ক্লান্ত লাগছে আজ, শরীরটা মনটা বড় ক্লান্ত। বিছানার একপাশে গুটিসুটি দিয়ে শুয়ে পড়লাম। বাবা মার কথা বড্ড মনে পড়ছে। কেন বললেন তারা আমার সাথে এমন? কেন? লাইফটা যদি এডিট করা যেত তাহলে 25শে সেপ্টেম্বর তারিখটা মুছে ফেলতাম আমার জীবন থেকে, সাথে জাঙ্কুক নামের মানুষটাকেও। কলেজ শেষে বাসায় গিয়ে দেখি চারিদিকে হইচই, বাড়ি ভরা মানুষ। কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আম্মুকে জিজ্ঞেস করাই বলল, জেনি আপুকে দেখতে আসছে, তাই এত আয়োজন। সামনে টেস্ট এক্সাম, কিছুই পড়ি নাই, তার মধ্যে এত ঝামেলা, অসহ্যকর। বিকেলে ছেলে পক্ষ এলো। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বেশি হয়ে গেছে কিনা। সব বাপের মেয়ের জামাই এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সবার বেশ পছন্দ হয়েছে ছেলেকে। ছেলে দেখতেও মাশাআল্লাহ। ছেলে বড় ফুপার বন্ধুর ছেলে, তাই আর জানাশোনা নিয়ে ঝামেলা করেনি কেউ। ঠিক হলো 25শে সেপ্টেম্বর কিছু মুরব্বী আর কিছু আত্মীয় এনে ঘরোয়া ভাবে বউ নিয়ে যাবে তারা। সেই 25শে সেপ্টেম্বরে যে আমার জীবনে কাল হবে তা আমি বুঝতে পারিনি। বিয়ের আর মাত্র 10 দিন বাকি। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। সবার উৎসাহ আনন্দের সীমা নেই। আমিও বেশ আনন্দই ছিলাম। কাজিনদের মধ্যে আমি সবচেয়ে ছোট, আর জিমিন আপু বড়। দেখতে দেখতে এসে গেল সেই কালবেলা 25শে সেপ্টেম্বর। সকাল থেকেই সবাই ব্যস্ততায় শুরু। সাজুগুজু করে কে কাকে হার মানাবে সেই চেষ্টায় সবার। আমি আর বসে থাকবো কেন? লাল কাঁথান শাড়ি, হাত ভরা চুড়ি, চোখে গাঢ় কাজল, লম্বা রেশমি চুলগুলো খুলে দিয়ে তৈরি হয়ে নিলাম। আমার আপুরা তো রীতিমতো আটা ময়দার দোকান সেজে আছে। তাদের এক একজনকে চিনতেও আমার ব্যাপক কষ্ট হচ্ছে। যাই হোক, পরে লোক সাথে প্রায় 30 জন। এই 30 জনের মধ্যে একটা মুখ দেখে আমার সব আপুরা রীতিমতো গ্রাসিত, আর সেই একজনই ছিল জাঙ্কুক ভাইয়া। আমিও যে আর চোখে তাকাইনি তা নয়, সেই লেভেলের ক্রাশও খেয়েছিলাম, কিন্তু বড় আপুদের জিনিসে চোখ দেওয়ার সাহস হয়নি। তাই প্রথম থেকেই ভাইয়া বলে মেনে নিয়েছিলাম। মজার বিষয় হলো আজ আমি তারই বউ। বরপক্ষের খাওয়া শেষ হলো, মার সাথে দাঁড়িয়ে কথা বলছিলাম। হঠাৎ কেউ একজন বলে উঠলো, আয়ু। মা মনে হয় চমকে উঠলো, পেছনে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। তার চোখ যে ছলছল করছিল তা বেশ বুঝতে পারছিলাম, কিন্তু কেন তা কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই একবার মাতো আর একবার মধ্যবয়স্ক লোকটির দিকে তাকাচ্ছিলাম। লোকটির চোখও ছলছল করছিল। আমি আরো অবাক হয়ে গেলাম যখন দেখলাম মা লোকটিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমিও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। মাকে কখনো এভাবে কাঁদতে দেখিনি। আর সবচেয়ে বড় কথা, লোকটি কে?
মাথায় হাজার প্রশ্নের স্তূপ নিয়ে অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। তুমি কেন করলে এমন, বলো কেন? এতটা ভালো হওয়ার কি দরকার ছিল? তোমাকে কত খুঁজেছি আমি, জানো? জানি তো। না, জানো না, তুমি কিচ্ছু জানো না। কোথায় ছিলে তুমি, বলো, উত্তর দাও। 28টা বছর কম সময় নয় তো। এত বছর পরে ফিরেই বা কেন এলে, কেন? আমি আজ সব হিসেব নেব তোমার থেকে। আচ্ছা নিও, আগে শান্ত হও, সবাই দেখছে তো। লক্ষ্মী মেয়েরা এমন করে না, এখনো বাচ্চাই রয়ে গেলে। আই লোকটার কথা শুনে আমার চোখ বেরিয়ে আসার উপক্রম। বলে কি, আমার ভাইয়ার বয়স 27, জিনাপুর 20, আর আমার 17। এত বড় বড় মেয়ে ছেলের মাকে বাচ্চা বলে কেমনে? কমন সেন্স টোটালি জিরো। আচ্ছা, এই লোকটা আমার প্রাক্তন প্রেমিক নয় তো? ইমা, ছিছি, নিজের মাকে নিয়ে এসব কি ভাবছি? তাছাড়া আমার জানা মতে বাবা মার তো লাভ ম্যারেজই ছিল, তাহলে ওনার সাথে প্রেমিমা হলো কখন? ওফ, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এজন্যই বাঁকাচ্ছিলাম, তখনই আমার বাবা সামনে এসে দাঁড়ালেন। আমার হাত রীতিমতো ঠান্ডা হয়ে আসছিল। এটা যদি মায়ের প্রাক্তন প্রেমিক হয়, তাহলে বাবা তো লঙ্কা কাণ্ড শুরু করে দেবে। আমি চোখ খিচে বন্ধ করে রেখেছি। এখন নিশ্চয়ই বাংলা ছবির মতো ফাইটিং শুরু হবে। কিন্তু এ কি, কোনো শব্দই তো শোনা যাচ্ছে না। চোখ পিটপিট করে খুলে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা লোকটিকে জড়িয়ে ধরে আছে। সব আমার মাথার ওপর দিয়ে যাচ্ছিল। হঠাৎই বাবার কথায় ভাবনায় ছেদ ঘটলো। তে মা, এইটা তোর জিওর নাম মামু। ভালো আছেন? ভালো আছি মা, তুমি কেমন আছো? জি ভালো। তুমি বিয়ে করোনি? মানে পরিবার? আরে তোমার ভাবিও এসেছে, সাথে 2 ছেলেও। মিষ্টি হেসে কথাটি বললেন নামজন। দাঁড়াও, পরিচয় করিয়ে দিই। কিছুক্ষণ পরই একজন মধ্যবয়স্ক মহিলা আর 2 জন ছেলে আমাদের দিকে এগিয়ে এলেন। তার মধ্যে একজন ছিল জাঙ্কক ভাইয়া। আমার বুঝতে বাকি রইলো না উনি মামুর ছেলে। মামু পরিচয় করিয়ে দিলেন। সুগা আর জাঙ্কক তারা 2 ছেলে। সুগা ভাইয়া সবেমাত্র ব্যবসায় হাত দিয়েছে, আর জাঙ্কক ভাইয়া অনার্স কমপ্লিট করেছেন, এবার ফাইনাল ইয়ার। মামুনি তো মাকে দেখে জড়িয়ে ধরলেন। আম্মু নাকি মামুনিকে মার কথা রোজ বলতো, ওটাকে বড্ড ভালোবাসেন তিনি। আমার নিজের গালে জোর মারতে ইচ্ছা করছিল। ছিছি, আমি না জানি কি কি ভাবছিলাম। পাখির কলরবের শব্দে বাস্তবে ফিরে এলোতে ছটপট করে উঠে ফ্রেশ হয়ে নীল রঙের একটা শাড়ি পরে নিল। এতক্ষণে খেয়াল হলো জাঙ্কক তো রুমে নেই। হাজার হলো স্বামী তো চিন্তা তো হয়, এমন যেন অস্থির লাগছে। উনি তো কাল রাতে ব্যালকনিতে গিয়েছিলেন। দৌড়ে ব্যালকনিতে গিয়ে দেখলো জাঙ্কক ফ্লোরে পড়ে ঘুমাচ্ছে, পাশে অসংখ্য সিগারেটের টুকরো। বুকের ভেতরটা কেমন যেন মুচড় দিয়ে উঠলো। ওনাকে ডাকার সাহস করে উঠতে পারলাম না। যদি রেগে যান, ওনাকে আমি বরাবরই ভয় পাই, সেই প্রথম দিনের কথা। বিয়ের পর্ব শুরু হওয়ার কিছুক্ষণ পরে মা আমাকে রুমে পাঠালেন। তার ফোনটা নাকি রুমেই ফেলে এসেছে। আমিও নাচতে নাচতে চলে গেলাম ফোন আনতে। হঠাৎ শাড়ির আঁচলে টান পড়ায় পিছনে তাকিয়ে দেখলাম শাড়ির আঁচলটা গেস্ট রুমের দরজায় আটকে গেছে। নিজের মনে বকবক করতে করতে সেই দরজা হালকা করে খুললাম। আমার চোখ যেন বেরিয়ে আসার উপক্রম। এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। মনে হচ্ছিল হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিছু না ভেবেই এক চিৎকার দিলতে, সাথে সাথে ভারী গলায় ধমক দিয়ে উঠলো কেউ। এই মেয়ে, চেঁচাচ্ছ কেন? একদম চুপ। ভয় পেয়ে মুখে হাত চেপে চুপ হয়ে গেল। চোখ দুটো হালকা খুলে যা দেখলো তাতে মনে হলো পুরো বাসটাই যেন তার মাথায় ভেঙে দিয়েছে কেউ। ছি ছি, এ কি? এই সে জাঙ্কক ভাইয়া, আপুদের ক্রাশ। এসব কি করছিলেন? ছি। এই মেয়ে, তোমার মাথায় কি সমস্যা আছে? এভাবে দাঁড়িয়ে আছো কেন? আপনারা এখানে কি করছিলেন? দেখতে পাওনি? রোম্যান্স করছিলাম, আর তুমি আমাদের ডিস্টার্ব করেছো। জাঙ্কক এর দিকে চোখ গরম করে তাকালো। সরি ভাইয়া, আমি ইচ্ছে করে ডিস্টার্ব করিনি আসলে। চুপ, একদম চুপ। জাঙ্গকের ধমকে রীতিমতো কেঁপে উঠলো। মুখটা কাঁদো কাঁদো করে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে এখনই কান্নার টেবিলে আগমন ঘটবে। ঠিক তখনই পেছন থেকে কেউ বলে উঠলো, জাঙ্কক, শুধু শুধু বাচ্চা মেয়েটাকে বকছো কেন? রোজ, তুমি চুপ করো। দোষ সহন করেছো, ওকে তো শাস্তি পেতেই হবে। শাস্তির কথা শুনে প্রায় কেঁদেই ফেললো। কাঁদো কাঁদো গলায় বললো, ভাইয়া প্লিজ আমায় মারবেন না। আমি আজ জীবনে কাউকে ডিস্টার্ব করবো না, আর কাউকে বলবো না। আপনাকে মাঝপথে থামিয়ে দিয়ে জাঙ্কক আবার বলে উঠলো, এই চুপ, খবরদার কানবা না। কান্না করলে আরো কঠিন শাস্তি দেব। শাস্তি দেবে আবার? তোমার শাস্তি হলো 15 মিনিট দরজার বাইরে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। কথাটা শুনে তে বিস্ফোরিত চোখে তাকালো জাঙ্কুকের দিকে। ব্যাটা লুচ্ছু বলে কি এত জায়গা থাকতে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে যাবো কেন আজই? তাই ভয়ে ভয়ে বলল,
কেন? কারণ তুমি আমার রোমান্টিক টাইম স্পয়েল করেছো। সো এখন তুমি বাইরে দাঁড়িয়ে পাহারা দেবে যেন অন্য কেউ ডিস্টার্ব করতে না পারে। গট ইট? তে অবাক চোখে তাকিয়ে রইল জাঙ্কুকের পানে। পাশের মেয়েটি বলে উঠলো, জাঙ্কুক তুমি না দিন দিন সেমলি সোজাচ্ছ। বাচ্চা মেয়েদের সামনে কি বলছো এসব? চলো সবাই তো খুঁজবে। না চান, আমার পাওনা তো রয়ে গেছে বলে ওনার দিকে এগিয়ে গিয়ে হঠাৎ থেমে গেলেন। আমার দিকে তাকিয়ে এক রাম ধমক দিয়ে বাইরে গিয়ে দাঁড়াতে বললেন। আমিও বাথরুমের মতো দরজাটা চাপিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে পড়লাম আর বিড়বিড় করে ওনার 14 পুরুষ উদ্ধার করতে লাগলাম। একটা রোমান্স করবি ভালো কথা, দরজায় যে নক নামক একটা জিনিস আছে সেটা কি জানিস না নাকি? আবার আমাকে বকে, যত সব আবাল জনগণ। সেটাই ছিল ওনার সাথে আমার প্রথম কথা বলা। মানুষ এতটা নিষ্ঠুর কি করে হতে পারে? আমি যে একজন মানুষ, আমারও যে কষ্ট হয় এটা হয়তো উনি ভুলে গেছেন। নিজের কষ্টটাকে আমার কষ্ট দিয়ে ঢাকার কি অসাধারণ প্রচেষ্টা। আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা বড্ড উন্মাদ বলে মনে হচ্ছে। হঠাৎই আমার পোড়া লাল হয়ে যাওয়া জায়গাটা হাত দিয়ে চেপে ধরলে ব্যথায় কুকড়ে উঠলাম আমি, কিন্তু সেদিকে তার খেয়ালই নেই। মনে হচ্ছে আমার ব্যথাতেই পৈশাচিক আনন্দ পাচ্ছেন তিনি। আমার চোখের পানিকে উপেক্ষা করে আরো শক্ত করে চেপে ধরে বলে উঠলেন, এই মেয়ে, কানে কথা যায় না? আমার থেকে দূরে থাকতে বলিনি? এত বেহায়া কেন তুমি? বাবাকে তো হাত করেছো টাকার লোভে, এখন আমাকে হাত করতে চাও? আরো শক্তভাবে চেপে ধরে কথাটা বললো জাঙ্কুক, বিয়ে তো করেছো, বাট কাছে আসার প্রচেষ্টাও করবে না। আমার কাছে আসার অধিকার শুধুমাত্র রোজের, বুঝতে পারছো তুমি? তোমাদের মতো সোকাল মিডল ক্লাস মেয়েদেরও বলে কোনো লাভ নেই। তোমরা হয়তো এসব উত্তরাধিকারী সূত্রেই পাও, তাই না? এবার আর চুপ থাকতে পারলো না। নিজের রাগ, ক্ষোভ, অভিমান সবকিছুকে ভিত্তি করে অসীম সাহস নিয়ে ওনার কলার চেপে ওনার রক্ত চুকেও চাহনি আমার নজর এড়ায়নি। কিন্তু না, আজ আর ভয় নয়। এই আধুনিক যুগে এসে মধ্যযুগের মহিলাদের মতো স্বামীর অত্যাচার মুখ বুঝে সহ্য করবো এমন শিক্ষা বাবা অন্তত আমায় দেয়নি। আপনার সাহস কি করে হয় আমার ফ্যামিলি নিয়ে কথা বলার? আমি চুপ করে আছি তার মানে এই নয় আপনি যা খুশি তাই বলছেন। মিস্টার জাঙ্কুক, এত ন্যাকা সাজার চেষ্টা করবেন না। কিছু না বলেছিলেন? আমি আপনাকে লোভে পড়ে বিয়ে করেছি, ইচ্ছে করলে আটকাতে পারতাম। আপনার জীবন নষ্ট করেছি, ব্লা ব্লা ব্লা। তাহলে এই একই প্রশ্ন যদি আমি আপনাকে করি, তাহলে কেন নষ্ট করলেন আমার জীবন? কেন? যদি রোজ আপুকেই ভালোবাসতেন, সেটা বিয়ে করার সময় মনে ছিল না? ইচ্ছা করলে তো আপনিও বিয়েটা আটকাতে পারতেন। কেন আটকাননি? সে লোভে। শরীরে থমকাবেন না। আপনার ধমকানোতে আমার কথা থামবে না। অনেক বলেছেন, এবার আমার পালা। তোমার সাহস কি করে হয় আমার কলার ধরা? সাহসের দেখেছেন কি? আগে আমার প্রশ্নের জবাব বলো, কেন করলেন বিয়েটা? নিশ্চয় বলবেন বাবা মার দিকে তাকিয়ে, ওদের চাপে, আরো কত কিছু। তো মিস্টার জাঙ্কুক, বাপ মা কি আপনার একারই আছে? আমি কি আকাশ থেকে ডুব করে পড়েছি নাকি আপনার বাবা মার ইমোশন আছে? আমার বাবা মার নেই? তারা কি পাথর নাকি টাকা দিয়ে এগুলো অনলি মি করে রেখেছেন? আর কে যেন বলেছিলেন টাকা। আই স্পিট অন ইওর মানি। আপনার টাকা ছুঁয়ে নিজের হাত নোংরা করার বিন্দু মাত্র ইচ্ছা আমার নেই। আর আপনার কাছে যাওয়ার কথা হাসালেন আমার। ডোন্ট ট্রাই টু টাচ মি। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। নিহাত বাবা মার মুখের দিকে তাকিয়ে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, নয়তো আপনার মতো লো ক্লাস মেন্টালিটির কোনো লোককে এই দেহিয়াম তাকেও দেখতো না। আর হ্যাঁ, এতদিন কিছু বলিনি তার মানে এই নয় যে আমি কথা বলতে পারি না। আমি চুপ করেছিলাম শুধুমাত্র আপনার কথা ভেবেছিলাম রোজাপুকে হারিয়ে আপনি ডিপ্রেস, বাট আই ওয়াজ রং। আপনি ডিপ্রেস নয়, ইউ আর মেন্টালি সিক। আর কোনো সাইকোকে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই আসে না। ইউ গট ইট? বলেই কলার ছেড়ে দ্রুত নিচে চলে আসলো। ওখানে দাঁড়িয়ে থাকার বিন্দুমাত্র শক্তি তার নেই। রুম থেকে বেরোতেই কয়েক দফা জোরে জোরে শ্বাস নিল। মাই গড দি, I will proud of you। এই না বলে ছাক্কা মেরে দিয়েছিস। হয়ে সাইকোটার মুখটা দেখার মতো ছিল। তো করছে লুঙ্গি ডান্স দিয়ে। এত খুশি লাগছে। হিরে ছোট নাচবো। এত খুশি লাগছে কেন তোকে? বর বেশি বেশি আদর করেছে নাকি? অধিক আনন্দে হিত জ্ঞান হারিয়ে দাদিকে জড়িয়ে ধরে বলল, থাকবো, বর আমাকে নয়, আমি বরকে আদর করে এলাম। বলেই বুঝতে পারলাম রং জায়গায় রং কথা বলে ফেলেছি। ছি, আঙ্কেল, ভাই, আন্টি সবার সামনে কি বলে ফেললাম? ভোরবেলা মাটি ফাঁক করে দাও, নয়তো আকাশে ফুটো করে দাও। আমি আর বাঁচতে চাই না। আর চোখে সবাইকে দেখছি, সবাই মিটমিট করে হাসছে। ওই খাটাসটার জন্য আজও এরকম পরিস্থিতিতে পড়তে হলো আমার।
সেই দিন জাঙ্কুক ভাইয়ের ফুল ফ্যামিলি আমাদের বাসায় ইনভাইটেড ছিল। জিমিন আপু আর সুগা ভাইয়ের বিয়ের কথা চলছিল তখন। এক্সাম শেষে কলেজ থেকে বাসায় ফিরতে যেই না তাড়াহুড়ো করে রুমে ঢুকতে যাব, কেউ একজন পেছন থেকে হ্যাচকা টান দিয়ে পাশের গেস্ট রুমে ঢুকে দরজা দিয়ে দিল। ঘটনাটা আসমাকে ঘটায়। চমকে চিৎকার করতে একজোড়া হাত আমাকে দেয়ালের সাথে চেপে ধরে শক্ত হাতে মুখ চেপে ধরলো। ভয় মনে হচ্ছিল হৃৎপিণ্ড নামক জিনিসটা যে কোনো টাইমে বেরিয়ে আসবে। চোখ মিটমিট করে যা দেখলাম তাতে ভয় চক্রবৃদ্ধি হারে বেড়ে সেই সীমানায় গিয়ে পৌঁছালো। হ্যাং মেরে দাঁড়িয়ে আছি। যাকে আমি জমের মতো ভয় পাই সে যদি অর্ধ উলঙ্গ অবস্থায় আমাকে দেয়ালে চেপে ধরে দাঁড়িয়ে থাকে তবে তা ভয় পাওয়ার জন্য যথেষ্ট সুইটেবল বলে আমি মনে করি। শরীরে বাটটাওয়াল জড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুক ভাইয়া। উন্মত্ত বুকে লেপ্টে থাকা লোম আর বিন্দু বিন্দু জল জানান দিচ্ছে মাত্রই শাওয়ার নিয়েছেন তিনি। ভরসা মুখটাতে হালকা লাল হয়ে থাকা চোখ দুটো আরো আকর্ষণীয় করে তুলেছে তাকে। কিন্তু প্রশ্নটা হলো, আমাকে এখানে কেন আনা হয়েছে আর এইভাবে আমাকে চেপে ধরার কারণটাই বা কি? এই হিসেবে অবশ্যই আমার রেগে যাওয়ার কথা, কিন্তু দুঃখের বিষয় হলো আমার রাগ ভয়ের নিচে চাপা পড়ে গেছে। এইভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। হাত পা অসম্ভব ঠান্ডা হয়ে আসে। তারপরেও এই হার্টবিটটা আমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিয়েছে ইতিমধ্যে। উনি কিছু বলছেন না, তাই ভয় ভয়ে আমি বলে উঠলাম, আমাকে এখানে কেন এনেছেন? গুড কোশ্চেন। তোমাকে এখানে আনার পেছনে বড়সড় একটা প্ল্যান আছে। মানে কি প্ল্যান? এই মেয়ে, কাঁদছো কেন? আপনি প্লিজ আমার সাথে এমন কিছু করবেন না। এমন কিছু মানে? লাইক সিরিয়াসলি? এই মেয়ে, তোমার মাথায় কি আসলে কয়েকটা দাঁত ছেঁড়া নাকি? হাউ ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? সারাদিন সিরিয়াল দেখলে তো এসব চিন্তা মাথায় ঘুরবে। ফুপিকে জানাতেই হবে। কি বলবেন মাকে? বাচ্চা মেয়ের মাথায় যে এইসব বাজে চিন্তা ভাবনা ঘুরে বেড়ায় সেটা তো মা হিসেবে ফুপি জানার অধিকার আছে, আর ভাই হিসেবে বিষয়টা ওনাকে জানানো আমার কর্তব্য, তাই না? চোখ টিপে কথাটি বলল জাঙ্কুক। না না, প্লিজ মাকে কিছু বলবেন না, প্লিজ বিশ্বাস করুন, আমি মোটেও এইসব কিছু ভাবিনি। কেমন কিছু? ওই তো। এই কথাটা বলতে গিয়েই দেখলো জাঙ্কুক মুখ চেপে হাসছে। তাই আর কথাটা না বাড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো তে। আচ্ছা, তুমি চাচ্ছ যে আমি তোমার মাকে কিছু না বলি, রাইট? ওকে বলবো না। সত্যি? বাট একটা শর্ত আছে। তোমাকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে। ইউ ক্যান টেক ইট, রাইট? এ ডিল, ইউ নো না, গিভ অ্যান্ড টেক। ঢাকা হাসি দিয়ে কথাটি বললো জাঙ্কুক। কি করতে হবে? সিম্পল। তোমার নামে একটা পার্সেল রেখে আসছি, ওইটা তুমি কাল কলেজে যাওয়ার সময় রোজকে দেবে। আমি ওনাকে কোথায় পাবো? আমাদের ভার্সিটিতে গিয়ে দিয়ে আসবে। কি? আপনার মাথা খারাপ? আমি একা কিভাবে? আর আপনার জিদ, আপনি যেতে পারবেন না? আমি যেতে পারবো না, কজ বাবা আমাকে কাল 1 মিনিটের জন্য ছাড়বে না। তাছাড়া ম্যাডাম আমার উপর রেগে আছে, ওর মানা ভাঙাতে হবে। সো ইউ আর দ্য বেটার অপশন ফর মি। আমি যাবো না। অন্যদিকে মুখ ঘুরিয়ে কথাটা বললো তে। ওকে, যেও না, আমি যাচ্ছি ফুপির কাছে, কত কিছু বলার আছে। জাঙ্কুক যেতে নিলেই তে বলে ওঠে, এই না না, আমি যাবো। গুড গার্ল। হঠাৎই সুগা ভাইয়া রুমে ঢুকে আমাদের এইভাবে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। ভাইয়াদের জন্য চা নিয়ে এসে আপু জাঙ্কুক ভাইয়াকে এভাবে দেখে চায়ের কাপ ফেলে দিয়ে চোখ চেপে ধরে চিৎকার করে ওঠে। তারপর বাকি সব ইতিহাস। আপু চিৎকারে আর কাপ ভাঙার শব্দে সবাই রুমে এসে হাজির। তুমি এই সময় এখানে কি করছিলে? আমি এখানে গোসলের পারমিশন নিতে আসছিলাম। জানি কথাটা শুনে অবাক হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কি করব? আর ওনার টাওয়ালটা দেখে গোসল ওয়ার্ডটাই ফট করে বেরিয়ে এলো। এরপর জাঙ্কুক ভাইয়া হয়তো ওনাদের কিছু বুঝিয়েছিলেন। কি বুঝিয়েছিলেন তা আমি এখনো জানতেই পারি। তারপর থেকে সবাই এই বিষয়টা নিয়ে মজা নেয়। লিসার কথায় বাস্তবে ফিরে এলোতে। ওই তো আমার দাদু ভাই চলে এসেছে। কি গো দাদু ভাই, মুখটা এমন করে রাখছো কেন? আদর কম হয়েছে নাকি? মুখ টিপে হেসে কথাটি বলল লিসা। ইস, এবার তো আমার লজ্জায় মরে যেতে ইচ্ছা করছিল। দাদিটাও না, কি দরকার ছিল এভাবে লজ্জায় ফেলার? এবার আমি আর চোখে ওনার দিকে তাকালাম, ওনার রিয়াকশনটা দেখতে চাইছি, কিন্তু আমাকে ব্যর্থ হতে হলো। ওনার মুখে রাগ বা লজ্জায় কিছুই খুঁজে পাচ্ছিলাম না। দাদিকে কিছু না বলে চুপচাপ 5 মিনিটের মধ্যে খেয়ে উঠে গেলেন। আমি ব্যাপারটা নিতে পারছিলাম না। আমার ধারণা মতো এই মুহূর্তে ওনার আমার প্রতি প্রচুর রেগে থাকার কথা, কিন্তু এখানে তো কাহিনীটাই উল্টো হয়ে গেছে। শাস্তি পেতে হবে না ভেবে আমার খুশিটা হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে আমি খুশি হতে পারছি না। একটা খটকা রয়ে যাচ্ছে। এর মধ্যে মামু বলে উঠলেন, তেমা, কাল কিন্তু তোমাদের বাড়ি যাওয়ার কথা।
সব গুছিয়ে নিও। জাঙ্কুককে আমি বলে দেব। জিমিন আর সোগা, তোমরাও তৈরি হয়ে নিও। তেরার সবাই সম্মতি জানাতেই নামজন ল্যাপটপ হাতে নিয়ে অফিসে চলে গেলেন। সারাটা দিনতে তার জিমিন আপু আর মামুনির কাছে হেল্প করে দাদির সাথে দুষ্টুমি করে কাটিয়ে দিল। কিন্তু তার অবচেতন মনটা শুধু একটা কথা ভাবছে, জাঙ্কুকের মাথায় চলছেটা কি? এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র তো উনি নন। রাতে আরেকটু জ্বালিয়ে বাজিয়ে দেখতে হবে ব্যাপারটা কি। রাত প্রায় 12টা বাজতে চললো, কিন্তু জাঙ্কুকের কোনো খোঁজ নেই। সেই সকালে বেরিয়েছে কিন্তু ফেরেনি। এবার বেশ দুশ্চিন্তা হচ্ছে তের। জাঙ্কুকের নাম্বারটাও তার কাছে নেই, তাই ফোন দেওয়া পসিবল। প্রথমত জাঙ্কুক ফোনটা পিকই করবে না, আর দ্বিতীয়ত তের তো জাঙ্কুককে ফোন দেওয়ার কোনো প্রশ্নই আসে না। 12টা 30-এর মাথায় জাঙ্কুক বাসায় ফিরল, এসেই বিছানায় গায়ে দিয়ে দিল। জাঙ্কুককে দেখে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। তের খুব ইচ্ছা করছে জাঙ্কুকের সাথে কথা বলতে, জাঙ্কুকের সাথে কথা বলার মতো কোনো টপিক তার কাছে নেই। তাই কি বলা যায় এইসবই ভাবছে। এই যে মিস্টার, ইচ্ছা করে কাঁচা ঘুমটা ভাঙালাম যেন রেগে যায়, কিন্তু উনি আমার ইচ্ছে এক বালতি পানি ঢেলে দিয়ে ভুরু কুচি আমার দিকে তাকিয়ে বললেন, কিছু বলবে? জাঙ্কুকের কথাটা স্বাভাবিক হলো তের কাছে অতি স্বাভাবিক কথাটা কেমন অস্বাভাবিক বলে মনে হচ্ছে। কি ব্যাপার, আপনি এখানে শুয়েছেন কেন? তো কোথায় শোবো? তা আমি কি জানি, আমি এখন ঘুমাবো, আর আমি আপনার সাথে এক বিছানায় কিছুতেই শোবো না। সো ইউ ক্যান গো নাও। অনেকটা ঝাঁঝালো কণ্ঠে কথাটা বললো তে, কিন্তু জাঙ্কুক এবার রাগ না করে কিছুক্ষণ তের দিকে তাকিয়ে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লো। এবার তে অবাকের চরম সীমায় পৌঁছে গেল। হচ্ছেটা কি এসব? উনি কি করতে চাইছেন? চুপি চুপি আমাকে মেরে নদীতে ফেলে দেওয়ার প্ল্যান করছেন না তো? কি হবে এখন? সেদিন রাতে ঘুমের আর তার চোখে ধরা দিল না। সকাল সকাল উঠে স্নানটা সেরে নিল। জাঙ্কুক বাচ্চাদের মতো ঘুমাচ্ছে, খুব নিষ্পাপ লাগছে দেখতে, কিন্তু মুখে একটা ক্লান্তির ছাপ। আচ্ছা জাঙ্কুকের কি কিছু হয়েছে? হঠাৎ আমি পরিবর্তন কি আদৌ মেনে নেওয়া যায়? ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের বাসার উদ্দেশ্যে। খুবই ভালো লাগছে, বাবা মার সাথে পুরো একটা দিন থাকবো ভাবতেই নাচতে ইচ্ছা করছে। আবার পুষে রাখা অভিমানটা চড়া দিয়ে উঠছে বারবার। উনি পুরো রাস্তায় নির্বাক ছিলেন, গম্ভীর মুখে গাড়ি ড্রাইভ করে গেছেন। শুধু ওনার এমন ব্যবহার আমাকে বড্ড ভাবাচ্ছে। বাইরের দৃশ্য আর পিছনে ছিটে বসে থাকা আপু আর ভাইয়ের খুনসুটি ঝগড়া এনজয় করতে করতে বাড়ি পৌঁছে গেছি। বাড়িতে এসে বাবাকে ভালো মন্দ জিজ্ঞাসা করা ছাড়া আর একটাও কথা বলেননি উনি। সকাল থেকে চুপচাপ করে বসে আছেন রুমে। দুপুরে কোনো রকম খেয়ে আবারও রুমে চলে গেছেন। সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল, কিন্তু আমার মন পড়ে আছে ওনার কাছে। আর কিছু না ভেবে চলে গেলাম রুমে। উনি কপালে হাত রেখে বিছানায় শুয়েছিলেন। এই যে শুনছেন? কিছু বলবে? আপনি কি ঠিক আছেন? মানে বলছিলাম যে আপনাকে মোটেও ঠিক লাগছে না, কোনো সমস্যা হচ্ছে আপনার? চাইলে আমাকে বলতে পারেন। তে জাঙ্কুকের ডাকে কেঁপে উঠল তে। এত নরম আর করুণ স্বরে কেউ তাকে ডাকে নিয়ে রাখে। জাঙ্কুকের কণ্ঠটাই যেন হাজারো আকুতি মিশে আছে। তে আমার সাথে একটু বাইরে যাবে প্লিজ? গাড়িতে বসে আছি আর উনি ড্রাইভ করছে। জানি না কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, মনের মধ্যে নানান কথা উকি দিচ্ছে। আচ্ছা, উনি যদি নির্জন জায়গায় নিয়ে গিয়ে আমাকে মেরে ফেলেন? এইসব ভেবে ভয় কেঁপে উঠছি, কিন্তু এই যে মন, সে সর্বদা মস্তিষ্কের বিপরীতে হাঁটে। সে যে বড্ড নিশ্চিন্তে বসে আছে। কেন যেন মনে হচ্ছে ওনার সাথে থাকলে কোনো বিপদ আমি ছুঁতে পারবে না। হঠাৎ ব্রেক কষাতে ভাবনার সুতা কাটলো। উনি আমাকে নামতে বলে সামনের দিকে চলে গেলেন। একটা নির্জন জায়গায় গাড়ি থামিয়েছেন তিনি। পরিবেশটা বেশ শান্তি শান্তি ভাব আছে, মন ভালো হয়ে যাওয়ার মতো পরিবেশ। ওনার দিকে এগিয়ে গেলাম। খাসের উপর মাথা উঁচু করে বসে আছেন তিনি। একদমই মুখটা কেমন শুকিয়ে গেছে, বড্ড মায়া লাগছে। এই কাঁপা কাঁপা হাত নিয়ে জাঙ্কুকের কাঁধে রাখতেই জাঙ্কুক ফুপিয়ে বাচ্চাদের মতো কান্না করে ওঠে। কি করবে বুঝতে পারছে না। এমন কিছু হবে সে তো স্বপ্নেও ভাবতে পারেনি। এই মানুষটাকে হাসতে দেখেছে, ডাকতে দেখেছে, থমকাতে দেখেছে, কিন্তু কাঁদতে সে তো কখনো দেখেনি। এমন পরিস্থিতিতে আগে কখনো পড়েনি। কি বলে সান্ত্বনা দেওয়া যেতে পারে তাও তার জানা নেই। এইখানটায় খুব কষ্ট হচ্ছে রে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। বড্ড ভালোবাসি আমি রোজকে, বড্ড ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচতে পারছি না, মরে যাচ্ছি আমি। জানো দে, ভালোবাসার পাল্লায় আমি সব সময় রোজের কাছে হেরে যেতাম। আমার থেকেও বেশি ভালোবাসতো ও আমায়, তবু ধরে রাখতে পারলাম না। দেখো এই হাতটা আজ ফাঁকা। ও বলেছিল কখনো ছাড়বে না এই হাত, কিন্তু ও কথা রাখেনি। ধোকা দিয়েছে আমায়, ধোকা। টিয়া নিজেকে আজ ধরে রাখতে পারছে না। জাঙ্কুকের কষ্টগুলো আজ বেরিয়ে আসছে, সাথে তেকেও কাঁদিয়ে মারছে। একটু থেমে আবারও জাঙ্কুক বলতে শুরু করলো, ওকে আমার চাইতে এনে দেবে? ওকে দাও না এনে, প্লিজ এনে দাও প্লিজ। রোজ আপু বড্ড লাকি,
তাকে ভালোবাসার মতো একটা মানুষ আছে যে তাকে পাগলের মতো ভালোবাসে। রোজ আপু আর জাঙ্কুক ভাইয়াকে দেখে আমার বড্ড ইচ্ছে হতো জাঙ্কুক ভাইয়ের মতো আমাকেও কেউ এমন করে যদি ভালোবাসতো। কে জানতো যে আমি জাঙ্কুক ভাইয়াকে পাবো আর জাঙ্কুক ভাইয়া হারাবে তার ভালোবাসাকে। নিয়তি এত নিষ্ঠুর কেন? আমার এখনো সেই দিনের কথা স্পষ্ট মনে আছে। কত হাসি খুশি ছিল সবাই, কিন্তু একটা ঝড় এসে আনন্দ মাখা দিনগুলোকে লন্ডভন্ড করে দিয়ে গেল, স্বপ্নগুলো করে দিল তছনছ। কি ভয়ঙ্কর ছিল সেই দিনটা। জাঙ্কুককে কলেজের সামনে দেখে অবাক হলো তে। জাঙ্কুক এখানে কেন? কোনো কাজে এসেছেন কি? দেখে দেখা মাত্রই জাঙ্কুক সেদিকে এগিয়ে এলো। তে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক তের হাত টেনে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। ঘটনার আশমাকিকতায় আমি ভেবেছিলা খেয়ে গেলাম। ওনাকে আমি কোনো কালই বুঝে উঠতে পারিনি, আর আজ কি বা বুঝবো। তাই মাথায় খিচুড়ি না পাকিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া আমরা কোথায় যাচ্ছি? ভাইয়া বলুন না কোথায় যাচ্ছি আর কেনই বা যাচ্ছি? মা কি জানে? পুরো রাস্তায় আমি এমন করে হাজারো প্রশ্ন করে গেছি, আর উত্তর হিসেবে পেয়েছি একচোখ নিস্তবতা। আধা ঘন্টা পর একটা প্রকাণ্ড বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে দিলেন উনি। যাওয়ার সময় শুধু বললেন, চলো আমার সাথে। আমি আর কি করতাম, বাধ্য মেয়ের মতো ওনার সাথে বাড়িতে ঢুকলাম। ড্রয়িং রুমের সোফায় কিছু ভাইয়া বসে আড্ডা দিচ্ছিল। আমি ঢুকতে এক নজর তাকিয়ে আবার আড্ডায় ব্যস্ত হয়ে পড়লেন। আমি খুবই অস্বস্তি ফিল করছিলাম, তবু জাঙ্কুক ভাইয়ের পিছু পিছু সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। জাঙ্কুক ভাইয়া একটা রুমের দরজা খুলে আমাকে ভেতরে যেতে বললেন। আমি একরাশ ভয় নিয়ে রুমের ভেতরে পা রাখলাম। রুমে ঢুকে অবাক হওয়ার মাত্রা যেন আরো বেড়ে গেল। বেডের উপর বিয়ের জন্য মেয়েদের যা যা লাগে প্রায় সব জিনিসই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। জাঙ্কুক আলমারি খুলে একটা প্যাকেট তের হাতে ধরিয়ে দিল। তখনও একইভাবে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। প্যাকেটটা হাতে ধরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল জাঙ্কুক। যাওয়ার সময় শুধু বলল, ড্রেসটা চেঞ্জ করে নাও। আমার সাথে কি হচ্ছে আর ঠিক কি বা হতে চলেছে আমি কিছুই বুঝতে পারছি না। প্যাকেটটা খুলে দেখলাম একটা পিঙ্ক কালারের ড্রেস। বার্থডে গার্লরা সাধারণত এমন পোশাক পরে, কিন্তু আমাকে এই ড্রেস দেওয়ার কারণ উনি কি তাহলে আমাকে কোনো বার্থডে বাড়িতে নিয়ে যাবেন? এইসব বিয়ের কাপড় চোপড়ের বা রহস্য কি? চারিদিকে শুধু প্রশ্ন আর প্রশ্ন। ড্রেসটা চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হতে উনি হুড়মুড় করে রুমে ঢুকে পড়লেন। আবারও সেই আগের স্টাইলে টানাহেঁচড়া করে গাড়িতে বসালেন আমাকে। নিজেকে আমার পুতুল বলে বোধ হচ্ছে। ওনার যেমন ইচ্ছা উনি আমাকে সেইভাবে চালাচ্ছেন। প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করছেন না। নেহাত উনি আমার মামুর ছেলে, নয়তো চিৎকার চেঁচামি করে গণধোলাই খাওয়াতাম। হঠাৎই গাড়িটা থেমে গেল। এভাবে গাড়িটা থামালেন কেন? ভেতরে যাও। এতক্ষণে আমি সামনের দিকে তাকালাম। এ কি? এটা তো রোজ আপুদের বাড়ি, কিন্তু উনি আমাকে এখানে আনলেন কেন? আবার ওনার দিকে প্রশ্নমাখা চোখে তাকালাম। উনি আমার দিকে না তাকিয়ে উত্তরে বলে উঠলেন, ভেতরে গিয়ে রোজের বাবাকে বলবে আজ তোমার জন্মদিন, আর তুমি রোজকে ছাড়া কেক কাটবে না, তাই তুমি রোজকে নিতে এসেছো। বাবা মা সহ সবাই ওয়েট করছে তোমার পথে। যেহেতু তুমি রোজের সাথে ওদের বাসায় কয়েকবার এসেছো, আর রোজ তোমাকে ওর স্যারের মেয়ে বলে পরিচয় করিয়ে দিয়েছো, ওর বাবা মানা করবে না, সহজেই রাজি হয়ে যাবে। রোজকে নিয়ে তুমি বেরিয়ে আসবে, আমি এখানে ওয়েট করছি। কোন নাও। জাঙ্কুকের কথা শুনে দিত অবাকে শেষ পর্যায়ে চলে গিয়েছে। হা করে তাকিয়ে আছে। এইসবের মানে কি? কি হলো? যাও। কিন্তু এত বনিতা করার কি দরকার, আর এত নাটকই বা কেন? তোমাকে যেতে বলেছি। আর কিচ্ছু বললো না, রাগে ফুসতে ফুসতে ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে আঙ্কেলকে ভালো মতো জিজ্ঞাসা করে জাঙ্কুক ভাইয়ের শিখিয়ে দাও বলে আওলালাম। কাজও হয়ে গেল। রোজাপুর রুমে গিয়ে দেখলাম সে একদম তৈরি হয়ে বসে আছে। আমার আর বুঝতে বাকি রইল না, সবকিছুই টিপলা। একমাত্র আমি এই আহাম্মক যে কিচ্ছু জানি না। রোজাপুকে নিয়ে বেরিয়ে পড়লাম। জাঙ্কুক ভাইয়া গাড়িতে ওয়েট করছিল। আমরা বসতেই গাড়ি স্টার্ট দিলেন তিনি। 15 মিনিটের মাথায় আবারও গাড়ি থামলো। বাইরে তাকিয়ে দেখলাম কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করানো হয়েছে। এবার কিছু কিছু বুঝতে পারছিলাম। আমরা নামতে ওনার বাকি ফ্রেন্ডকে দেখতে পেলাম যারা ড্রয়িং রুমে বসেছিল। তাদের মধ্যে একজন কিছু শপিং ব্যাগ এনে আপুর হাতে ধরিয়ে দিয়ে বললেন, সব কিছু রেডি আছে, তোমরা তৈরি হয়ে নাও। হবু ভাবি। আপু ওয়াশরুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিল, তারপর হালকা সাজগোজ। আপুকে এত সুন্দর লাগছিল কি বলবো। ছেলে হলে হয়তো প্রেমে পড়ে যেতাম। আপুকে সাজাতে গিয়ে যা জানতে পারলাম তার সারাংশ এই, আপুর হঠাৎ করে কাল বিয়ে ঠিক হয়ে গেছে, তাই এই বিয়ে গোপনে আয়োজন হয়েছে। বাবা অনেক হাট, লাভ ম্যারেজ মেনে নেবেন না, তাই এই কাণ্ড যেন ছেলেকে কাবিননামা দিকে ভাগানো চায়। 8 ঘন্টার মধ্যে আপুর সাজ কমপ্লিট। আপুকে নিয়ে বেরিয়ে আসতে চোখ আটকে গেল। জাঙ্কুক ভাইয়া অফ হোয়াইট শেরওয়ানি আর
নীল পাগড়ি পরেছে, অসম্ভব সুন্দর লাগছে ওনাকে। চরম রকম ক্রাশ খেলাম, চোখ সরানোর ইচ্ছা না থাকলেও সরালাম। হাজার হলো অন্যের বড়বড়ে কথা। এদিকে জাঙ্কুক ভাইয়া হা করে রোজ আপুকে দেখছে, এই নিয়ে ওনার ফ্রেন্ডরা কি মজাই না করছে। অবশেষে বিয়ের পর্ব শেষ হলো। আপু আবার ড্রেস চেঞ্জ করে নিলেন। এই অবস্থায় বাসায় গেলে আঙ্কেল নিখুঁত সন্দেহ করবেন। আমরা সবাই কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছি। জাঙ্কুক ভাইয়াকে সবাই মিলে পিঞ্চ করে চলেছে, আমিও সেসব এনজয় করছি। হঠাৎ রোজাপুর কথা মনে পড়তে দেখি উনি পাশে নেই। আশেপাশে তাকাতে যা দেখলাম তাতে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। একটা পিচ্ছি রাস্তায় বসে কাঁদছে আর আপু তাকে তুলতে গেছে, কিন্তু একটা ট্রাক যে তার দিকে ধেয়ে আসে তা হয়তো তার খেয়াল নেই। ভয়ের চোটে আমার গলাতেই কথা বের হচ্ছে না, হাত পা গুলো অবশ হয়ে আসে। আমি যেই না সমস্ত শক্তিতে চিৎকার দিতে যাব, অমনি এক প্রকাণ্ড শব্দে আমরা সবাই স্থির হয়ে গেলাম। জাঙ্কুক ভাইয়া 2 মিনিট স্থির দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে থেকে রোষ বলে গগন বিদারী চিৎকার দিয়ে ছুটে গেলেন, সাথে সবাই। কিন্তু আমি নড়ার ন্যূনতম শক্তি পাচ্ছি না, নিজের অজাতে চোখে পানি পড়তে লাগলো। এর আগে এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হইনি আমি। রোজাপুকে আমি নিজের বোনের মতো ভালোবাসতাম, তাই চোখের সামনে প্রিয় মানুষটিকে রক্তাক্ত শরীরে দেখে আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। বলার বা কিছু করার শক্তি আমার অন্তত নেই। রোজাপু 2 দিন যাবৎ আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। ওনার বাবা মা খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে এসেছেন। ওনাদের বিয়ের কথাটা বলার সাহস বা পরিস্থিতি কোনোটাই ছিল না, তাই আর বলা হয়ে ওঠেনি। একমাত্র মেয়েকে হারিয়ে আন্টি তো পাগল প্রায়। আঙ্কেলও বারবার সেন্স হারাচ্ছেন, কলিজার টুকরা বলে কথা। আমি আমার নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে দোয়া করছিলাম যেন আপু ভালো হয়েছে। সবার মুখে চিন্তার ছাপ। ডাক্তার এসে বলল রোজাপুর নাকি জ্ঞান ফিরেছে। কথাটা শুনে এত খুশি লাগছে কি বলবো, এবার সব ঠিক হয়ে যাবে। কিন্তু না, আমি ভুল ছিলাম। রোজাপু মাত্র 5 মিনিটের মাথায় আমাদের ছেড়ে চলে গেলেন। আমি চিৎকার করে কেটেছি। একটা অপরাধ বোধ আমায় ঘুরে ঘুরে খাচ্ছে। কেন গেলাম রোজাপুকে আনতে? কেন আমি না গেলে তো উনি আসতেন না, এভাবে হারিয়ে যেতেন না। রোজাপু চলে যাওয়ার কথা জাঙ্কুক ভাইয়া মেনে নিতে পারেনি, না পারারই কথা। খুব করে চাচ্ছি উনি কাঁদুক, কেঁদে নিজেকে হালকা করুক, কিন্তু না, উনি এক ফোঁটা চোখের জল ফেললেন না, শুধু নিস্তেজ হয়ে বসে রইলেন। সময়ের সাথে সাথে ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যায়, কিন্তু জাঙ্কুক ভাইয়া স্বাভাবিক হননি। এরপরে তাকে আর হাসতে দেখা যায়নি। তারপর এলো আমাদের বিয়ের দিন। আমার এক্সামের পরের দিনে আপুর বিয়ের ডেট ফিক্স করা হলো। জাঙ্কুক ভাইয়ের এই অবস্থায় কেউ আর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করার মুডে ছিল না, তাই ঘরোয়া ভাবেই বিয়েটা হলো। আপুর কাবিন হওয়ার কিছুক্ষণ পরে মামু হঠাৎ আম্মুকে ডেকে রুমে নিলেন। তারপর কিছুক্ষণ পর মা একটা শাড়ি আর কিছু গহনা নিয়ে আমার রুমে ঢুকলেন। তারপর যা হলো তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। মা শুধু বলেছিলেন মামুর কাছে মা ঋণী, আর এই ঋণটা আমাকে শোধ করতে হবে জাঙ্কুক ভাইয়াকে বিয়ে করার মাধ্যমে। বলতে বলতে জাঙ্কুক দিয়ে গায়ে ঢলে পড়লো। গায়ে হাত দিতে দেখলো জাঙ্কুকের শরীর জ্বরে পড়ে যাচ্ছে।